আজকের ভিডিওতে রায়ামাটির প্রশ্নবিদরা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 7 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অ্যান্ড ইতাহার হাই স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। একে আছে পুরনো পাথরের যুগের মানুষ ছিল এটা বি গুহাবাসী। এরপরে দুই আছে ভীমবেটকা গুহা অবস্থিত এটা বি মধ্যপ্রদেশে। এরপরে তিনে আছে সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে এটা বি পূর্ব আফ্রিকায়। এরপর চারে আছে লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ হাতিয়ার বানাতো এটা বি পাথর দিয়ে। এরপর পাঁচে আছে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন এটা বি যা ফ্রাঁসোয়া জারিজ। এরপরে ছয় আছে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় এটা বি 1921 খ্রিস্টাব্দে। এরপরে দুই আছে দু একটি কথায় উত্তর দাও যে কোনো দুটি। একে আছে আফ্রিকার ঘন জঙ্গলের লেজবিহীন বড় বানরকে কি বলা হতো? আফ্রিকার ঘন জঙ্গলের লেজবিহীন বড় বানরকে এফ বলা হতো। এরপর দুই আছে পাথরের যুগকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়? পাথরের যুগকে 3টি পর্যায়ে ভাগ করা যায়। এরপরে তিনে আছে পৃথিবীতে সব থেকে পুরনো কার্পাস চাষের নমুনা কোথায় পাওয়া যায়? এটা বি মেহেরগড়ে। এরপর চারে আছে একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো। একটি নদীমাতৃক সভ্যতার নাম হলো হরপ্পা। এরপর তিনে আছে সত্য না মিথ্যা লেখো যে কোনো দুটি। একে আছে নতুন পাথরের যুগে মানুষ প্রথম খাদ্য উৎপাদন শুরু করে এটা সত্য হবে। এরপরে দুইটা আছে ভীমবেটকার গুহাগুলি উত্তরপ্রদেশে অবস্থিত এটা মিথ্যা হবে। এরপর তিনে আছে হরপ্পা সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা এটা মিথ্যা হবে। এরপরে চারে দাগে আছে 2-3টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে মাঝের পাথরের যুগে হাতিয়ারের কি পরিবর্তন হয়েছিল অথবা আদিম মানুষ একসময় যাযাবর ছিল কেন? এর উত্তরগুলি হলো মাঝের পাথরের যুগে মানুষ আরও উন্নত হাতিয়ার তৈরি করতে শিখেছিল। এই সময় তারা ছোট বড় ধারালো ছুরি তৈরি করত। ছোট হাতিয়ারগুলি ধরার সুবিধার জন্য তারা গাছের ডালের সঙ্গে জুড়ে বা গেঁথে নিত। তারা দুদিক ধারওয়ালা ছুরি ও হাড়ের তৈরি ফলা ব্যবহার করত। এর পরের প্রশ্নটি হলো আদিম মানুষ ছিল যাযাবর। তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো। তাদের কোনো এক জায়গায় পাকাপাকি বসতি ছিল না। যাযাবর জীবনযাপনের কারণ এক খাদ্য সংগ্রহ। আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারতো না। তারা বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত। দুই শিকার ও ফলমূল জোগাড়। আদিম মানুষ শিকার করে ও ফলমূল জোগাড় করে খাবারের চাহিদা মেটাতো। আর এই শিকার ও ফলমূলের খোঁজে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো। এরপরে দুইটা আছে সিটাডেল কি? এর উত্তরটি হলো হরপ্পা সভ্যতার প্রতিটি নগর দুটি আলাদা অংশ নিয়ে গড়ে উঠেছিল। একটি উঁচু ঢিবি এলাকা ও একটি নিচু এলাকা। নগরের উঁচু এলাকাকে বলা হতো সিটাডেল। সম্ভবত এই অংশে শাসকরা থাকতেন। সিটাডেল তৈরি মাটি দিয়ে উঁচু করে ঢিবি বানিয়ে তার উপর পোড়া ইটের মজবুত ও বড় সিটাডেল তৈরি করা হতো। সাধারণত আয়তাকারের সিটাডেল তৈরি করা হতো। এরপরে তিনে আছে মেহেরগড় কোথায় অবস্থিত? কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? এর উত্তরটি হলো বর্তমানে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মেহেরগড় অবস্থিত। বোলান গিরিপথের ধারে ও কোয়েটা শহর থেকে 150 কিলোমিটার দূরে মেহেরগড় অবস্থিত। আবিষ্কার 1974 খ্রিস্টাব্দে মেহেরগড়ে তামা পাথরের যুগের একটি সভ্যতা আবিষ্কৃত হয়েছে। মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাঁসোয়া জারিজ। তাকে এ কাজে সাহায্য করেন রিচার্ড মেডো। এরপরে অথবা যেটা আছে হরপ্পা সভ্যতার দুটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য দুটি হলো আমরা এখান থেকে বলে দেবো। এক হচ্ছে জনবসতি। হরপ্পা সভ্যতার নগরগুলি জনবসতি এলাকার দুটি ভাগ ছিল। এক উঁচু এলাকা সিটাডেল ও নিচু এলাকা। নিচু এলাকাতেই ছিল মূল জনবসতি। এরপরে দুই হচ্ছে বাড়িঘর। হরপ্পা সভ্যতার ইটের তৈরি বড় মাঝারি ও ছোট বিভিন্ন ধরনের বাড়ি ছিল। বাড়িগুলিতে রান্নাঘর শৌচাগার স্নানাগার কূপ ছিল। এরপর তিনটা হচ্ছে নিকাশি ব্যবস্থা। হরপ্পা সভ্যতা পাকা
বাড়িগুলি থেকে ছোট ছোট নালা দিয়ে নোংরা জল বেরিয়ে এসে রাস্তায় বড় নর্দমা পড়তো, শহরে বাইরে বেরিয়ে যেত। এরপরে পয়েন্টটা করে দেবে যে শস্যাগার। হরপ্পা সভ্যতা হরপ্পায় ও মহেঞ্জোদারোতে দুটি বড় শস্য মজুত রাখার জায়গা বা শস্যাগার পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার শস্যাগারটি আয়তন ছিল দৈর্ঘ্যে 200 ফুট ও প্রস্থে 150 ফুট। এগুলি থেকে তোমরা যে কোনো দুটি বলে দেবে। এরপরে 5 এটা হচ্ছে 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 আছে হোমো স্যাপিয়েন্স বুদ্ধিমান মানুষ এর বৈশিষ্ট্য কী? এর উত্তরটি হলো হোমো স্যাপিয়েন্স বুদ্ধিমান মানুষ এখন থেকে প্রায় 2,30,000 বছর আগে পৃথিবীতে ছিল। হোমো স্যাপিয়েন্সদের বৈশিষ্ট্য এক হচ্ছে এরা দল বেঁধে বড় বড় পশু শিকার করতে পারত। এরা পশুর চামড়া পরতে শিখেছিল। এরপর দিয়েছে এরা পশুর মাংস আগুনে পুড়িয়ে খেতে শিখেছিল। এরপর 3 আছে এরা পাথর দিয়ে ছোট তীক্ষ্ণ ধারালো অস্ত্র বানাতে শিখেছিল। এরপর অথবা এটা আছে আগুন ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল? এর উত্তরটি হলো আগুন ব্যবহারের ফলে মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছিল। 1 খাওয়ার অভ্যাসে পরিবর্তন। আগুনের ব্যবহার জানার ফলে মানুষের খাবার অভ্যাসে পরিবর্তন এসেছিল। মানুষ কাঁচা খাবার খাওয়ার বদলে আগুনে ঝলসে খাবার খাওয়া অভ্যাস শুরু করেছিল। এরপর 2 জন্তুর আক্রমণ মোকাবিলায় পরিবর্তন। জন্তুরা আগুনকে ভয় পায়। আগুনের ব্যবহার জানার ফলে মানুষ বিভিন্ন জন্তুর আক্রমণের মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার করে। এরপর 3 শীতের মোকাবিলায় পরিবর্তন। আগুনের ব্যবহার জানার ফলে আদিম মানুষ প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন জ্বেলে রাখত। এরপরে 2 আছে হরপ্পা সভ্যতার শস্য মজুত রাখার ব্যবস্থা কেমন ছিল? এর উত্তরটি হলো হরপ্পা সভ্যতার হরপ্পায় ও মহেঞ্জোদারোতে দুটি বড় শস্য মজুত রাখার জায়গা বা শস্যাগার পাওয়া গেছে। হরপ্পা শস্যাগারটির আয়তন ছিল দৈর্ঘ্যে 200 ফুট ও প্রস্থে 150 ফুট। শস্যাগারের গঠন শস্যাগারগুলি পোড়া ইটের তৈরি আর দেখতে পাকা বাড়ির মতো। শস্যাগারের ভিতরে 2 সারিতে মোট 12টি তাক ছিল শস্যদানা মজুতের জন্য। এরপর এটা হচ্ছে হাওয়া চলাচলের জন্য ঘুলঘুলির ব্যবস্থা ছিল শস্যাগারে, যার ফলে শস্য তাজা থাকতো। এরপর যেটা হচ্ছে শস্যাগারের পাশে পৃথকভাবে শস্য ঝাড়াইয়ের ব্যবস্থা ছিল। এই পার্শ্ববর্তী অঞ্চলে 2 সারি ছোট ছোট বাড়িতে শ্রমিক বা কাজের লোকেদের থাকার ব্যবস্থা ছিল। এরপরে অথবা যেটা আছে মহেঞ্জোদারো স্নানাগারের বর্ণনা দাও। এর উত্তরটি হলো মহেঞ্জোদারোতে একটি সুগঠিত পাকা ইটের তৈরি স্নানাগার অর্থাৎ স্নান করার জায়গা আবিষ্কৃত হয়েছে। সেটি ছিল লম্বায় 180 ফুট ও চওড়ায় 108 ফুট এবং সমগ্র এলাকাটি 8 ফুট উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় দেখা যায়, যেটি ছিল 39 ফুট লম্বা ও 23 ফুট চওড়া ও 8 ফুট গভীর। এই জলাশয়টিতে একদিকে যেমন বাইরের অপরিষ্কার জল ঢোকার ব্যবস্থা ছিল না, তেমনি অতিরিক্ত জল বের করে দেওয়ারও ব্যবস্থা ছিল। এমনকি জলাশয়টিকে পরিষ্কার করার ব্যবস্থাও করা হয়েছিল। জলাশয়ে ঋতুভেদে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। অনেকে মনে করেন এটি ছিল অভিজাতদের জলকেলির স্থান। এরপরে 6 আছে 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 আছে আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোট বাঁধার ফলে কি সুবিধা হয়েছিল বলে তোমার মনে হয়? এর উত্তরটি হলো আদিম মানুষের জোট বাঁধার কারণ বিভিন্ন কারণে আদিম মানুষ এক সময় জোট বেঁধেছিল। আদিম মানুষের জোট বাঁধার কারণ ছিল 1 পশু শিকার করার জন্য। আদিম মানুষ বিভিন্ন পশু শিকার করে তার মাংস খেত। জঙ্গলে বিভিন্ন পশু তাদের পক্ষে একা শিকার করা সম্ভব ছিল না, তাই তারা জোট বেঁধেছিল। 2 নিজেদের আত্মরক্ষার জন্য। আদিম মানুষ বিভিন্ন জীবজন্তু আক্রমণকে ভয় পেত। তারা জীবজন্তু আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য জোট বেঁধেছিল। 3 চাষবাস ও পশুপালনের জন্য। নতুন পাথরের যুগে আদিম মানুষ চাষবাস ও পশুপালন করতে শিখেছিল। তারা এক জায়গায় অনেকে মিলে চাষ করে খাদ্য উৎপাদন করত। পালিত পশু চড়ানোর জন্য ছেলেদের দল বেঁধে যেতে হতো। এরপরে এটা আছে আদিম মানুষের জোট বাঁধার সুফল। আদিম মানুষের জোট বাঁধার অনেক সুফল ছিল। 1 জোট বাঁধার ফলে মানুষ আজও টিকে আছে। আদিম মানুষের তুলনায়
সে সময় অনেক শক্তিশালী প্রাণীও ছিল পৃথিবীতে, কিন্তু তারা একসময় শেষ হয়ে গেছে। তারা প্রতিকূল পরিস্থিতিতে জয় করতে পারেনি। জোট বাঁধার ফলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির প্রতিকূলতাকে জয় করতে পেরেছে। এরপর 2 আছে, জোট বাঁধার ফলে মানুষ তার নিজস্ব সংস্কৃতি সৃষ্টি করতে পেরেছে। সংস্কৃতির জন্য মানুষ শীত, বর্ষা, গরম সব অবস্থাতেই টিকে থাকতে শিখেছে। পাথরের হাতিয়ার বানাতে শিখেছে, আগুনের ব্যবহার শিখেছে। এরপর 3, জোট বাঁধার ফলে মানুষ বিভিন্ন পেশার কাজ করতে পেরেছে। কেউ চাষাবাদ করেছে, কেউ কারিগরের কাজ করেছে, কেউ পশুপালন করেছে। এক কথায় বলতে গেলে জোট বাঁধার ফলে মানুষ ক্রমশ উন্নত হয়ে সভ্যতার দিকে এগিয়ে যেতে সফল হয়েছে। এরপরে 2 আছে, হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য কেমন ছিল লেখো। এর উত্তরটি হলো, নগরকেন্দ্রিক সভ্যতার ভিত্তি কৃষি হলেও সিন্ধু সভ্যতার মানুষ ব্যবসা বাণিজ্যে প্রভূত উন্নতি করেছিল। জল ও স্থলপথে আভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে হরপ্পাবাসী সিদ্ধহস্ত ছিল। যোগাযোগ ব্যবস্থা, হরপ্পা সভ্যতায় যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন উপায় ছিল। স্থলপথ ও জলপথে রোজকার ব্যবসা বাণিজ্য চলত। এক, স্থলপথে বলদ, গাধা ও উটের ব্যবহার হতো। সম্ভবত গাধা ও উট ভারতীয় মহাদেশের বাইরে থেকে আনা হতো। বলদে টানা 2 চাকার গাড়ির ব্যবহার হতো, আবার অনেক চাকা লাগানো গাড়িও ছিল। 2, জলপথে নৌকার সাহায্যে যাতায়াত করা হতো। নদীর স্রোত ও হাওয়ার সাহায্যে নৌকা চালানো হতো। জলপথে যাতায়াতে অনেক সস্তা ছিল। হরপ্পা সভ্যতায় পাতদোলা নৌকার ব্যবহার হতো। হরপ্পা সভ্যতা বাণিজ্য ও যাতায়াত ব্যবস্থায় অনেকটাই জলপথের উপর নির্ভর করত। এরপর আছে আমদানি ও রপ্তানি দ্রব্য। হরপ্পা সভ্যতায় বিদেশ থেকে আমদানি করা হতো সোনা, রূপো, তামা, দামি পাথর, হাতির দাঁতের জিনিসপত্র। হরপ্পা সভ্যতা থেকে রপ্তানি করা হতো বার্লি, ময়দা, তেল, পশমজাত দ্রব্য প্রভৃতি। মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্য, হরপ্পা সভ্যতার সঙ্গে মেসোপটেমিয়ার বাণিজ্যিক সম্পর্ক ছিল। হরপ্পার অনেক বণিক মেসোপটেমিয়াতে বসতি ও গড়ে তুলেছিল। হরপ্পা সভ্যতার সঙ্গে জলপথে মেসোপটেমিয়ার বাণিজ্য চলত। হরপ্পা সভ্যতার আমলে পারস্য উপসাগরীয় এলাকা সমুদ্র বাণিজ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী ইতিহাস বিষয়ের যে 7 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।